সহ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছে আমি ফাবিহা বুশরা। শুরুতেই চলুন দেখে নিই ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। করোনা সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার থেকে এলাকা ভিত্তিক লকডাউন, রেড জোনে 30শে জুন পর্যন্ত সাধারণ ছুটি। করোনার 100 দিনে বাংলাদেশে 1200-র বেশি মৃত্যু ও প্রায় 91,000 শনাক্ত। এখন পর্যন্ত সুস্থ 37.6%। স্বাস্থ্য সুরক্ষা মেনে জীবনযাত্রা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর আহ্বান, এসএসএফকে প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হওয়ার পরামর্শ। হাসপাতালে চিকিৎসা না পেয়ে মৃত্যু হলে ফৌজদারি অপরাধে বিচারের কথা বলেছেন হাইকোর্ট। অক্সিজেনের দাম বেঁধে দেওয়ার নির্দেশ। ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্সে রয়েছে করোনা থেকে সুরক্ষা নিশ্চিতে কাজ করে যাওয়া চিকিৎসক মাহবুব চৌধুরী ফয়সালের জীবন উৎসর্গ করার কথা। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে থাকছে করোনা পজিটিভ রোগীদের জন্য মানসিক স্বাস্থ্য বিষয়ক পরামর্শ। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে মঙ্গলবার থেকে 2 সপ্তাহের এলাকা ভিত্তিক লকডাউন কার্যকর শুরু হবে। সরকার ঘোষিত এই লকডাউনের সময় রেড জোনে সাধারণ ছুটি থাকবে। এর বাইরে ইয়েলো এবং গ্রিন জোনে সীমিত পরিসরে অফিস, আদালত ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা থাকবে, যা নিয়ে নির্দেশনা জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনার বিস্তার রোধে শর্ত সাপেক্ষে সার্বিক কার্যাবলী ও চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ 16 জুন থেকে 30শে জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। সাপ্তাহিক ছুটি এ নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত থাকবে। লকডাউনের সময় রেড জোনে বসবাসরত সরকারি ও বেসরকারি কর্মকর্তারা সাধারণ ছুটির আওতায় থাকবেন। রাত 8টা থেকে সকাল 6টা পর্যন্ত অতি জরুরি প্রয়োজন ছাড়া কোনোভাবেই বাড়ির বাইরে আসা যাওয়া করা যাবে না। আর বাইরে চলাচলের সময় বাধ্যতামূলক মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। করোনা ভাইরাস শনাক্তের 100তম দিন পার করল বাংলাদেশ। 100 দিনে দেশে মোট আক্রান্ত প্রায় 91,000, মৃত্যু 1200-র বেশি। 24 ঘন্টায় নতুন শনাক্ত 3099। এ সময় মারা গেছেন 38 জন। পরিসংখ্যান বলছে, 100তম দিনে ইউরোপ, আমেরিকা, চীনের চেয়ে বাংলাদেশের পরিস্থিতি ভালো। তবে মৃত্যুর সংখ্যা কম হলেও আক্রান্তের সংখ্যা ভারতের চেয়ে অনেক বেশি। চক্রমালিথার রিপোর্ট। করোনা ভাইরাস শনাক্তের 100তম দিনে বাংলাদেশে মোট আক্রান্ত 90,619, মৃত্যু 1,209, মৃত্যু হার 1.33। চীনে 100 দিনের মাথায় আক্রান্ত ছিল 81,865 জন, মৃত্যু 3,335, মৃত্যু হার 4.07। 100তম দিনে ইতালিতে আক্রান্ত ছিল 2,18,268, মৃত্যু 30,395, মৃত্যু হার 13.93। স্পেনে 100 দিনে 2,62,783 জন আক্রান্ত ছিল, মৃত্যু সংখ্যা ছিল 26,478, মৃত্যু হার 10.08। এ সময় যুক্তরাজ্যে মোট আক্রান্ত ছিল 2,15,260 জন। সে সময় 31,587 জনের মৃত্যু হয়েছিল, মৃত্যু হার 14.67। 100 দিনে ফ্রান্সে মোট আক্রান্ত ছিল 1,30,979 জন, মৃত্যু 24,760 জন, মৃত্যু হার 18.90। মার্কিন যুক্তরাষ্ট্রে 100 দিনে আক্রান্তের সংখ্যা ছিল 8,27,019, মৃত্যু ছিল 45,651 জনের, মৃত্যু হার 5.52। ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিলে 100 দিনে আক্রান্ত ছিল 6,15,870 জন, মৃত্যু 34,039, মৃত্যু হার 5.53। রাশিয়ায় 100তম দিনে মোট আক্রান্ত ছিল 1,98,676, মৃত্যু 1,827 জনের,
মৃত্যু হার 0.92। ল্যাতিন আমেরিকার আরেক দেশ মেক্সিকোতে 100 দিন সময়ে মোট আক্রান্ত ছিল 1,10,026। মৃত্যু সংখ্যা 13,170, মৃত্যু হার 11.97। ভারতে এই সময়ে আক্রান্ত ছিল 59,695 জন, মৃত্যু সংখ্যা 1,985, মৃত্যু হার 3.33। ওয়ার্ল্ডোমিটারে এখন 18তম অবস্থানে থাকা বাংলাদেশের শনাক্তের 100 দিনে আক্রান্তের সংখ্যা চতুর্থ অবস্থানের ভারতের চেয়ে বেশি, তবে মৃত্যু সংখ্যা ভারতের চেয়ে কম। পাশাপাশি চীন, ইতালি, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ব্রাজিল, মেক্সিকো, স্পেনের চেয়ে সব দিক থেকেই বাংলাদেশের অবস্থান ভালো। করোনা শনাক্তের 100তম দিনের স্বাস্থ্য বুলেটিনের শুরুতে করোনা পরীক্ষার নতুন 2টি মেশিন পাওয়ার খবর জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ইন্ট্রা গ্রুপকে। বুলেটিনে জানানো হয় 24 ঘন্টায় 4টি হটলাইনে কল 1,65,188। এ সময় 15,733 জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে 15,038 জনের। এর মধ্যে 3,099 জনের দেহে সংক্রমণ শনাক্ত হয়েছে। 24 ঘন্টায় মারা গেছেন 38 জন। হাসপাতাল এবং বাড়ি মিলে সুস্থ হওয়ার সংখ্যা অন্যান্য দিনের চেয়ে কয়েক গুণ, 15,297। গত দিনের চেয়ে আমরা আজকে সুস্থতা অনেক বেশি বলছি, কারণ আজকে যারা সুস্থ হয়েছেন তাদের মধ্যে শুধু হাসপাতালের সুস্থতা না, বাসায় এবং যারা উপসর্গবিহীন ছিলেন সবাই এইটার মধ্যে যোগ হয়েছেন। এখন পর্যন্ত আক্রান্ত 90,619 জনের মধ্যে চিকিৎসা নিচ্ছেন 55,348 জন। এ পর্যন্ত সুস্থ 34,027, মৃত্যু সংখ্যা 1,209। কোয়ারেন্টাইনে আছেন 61,669 এবং আইসোলেশনে 10,026 জন। শনাক্ত হয়েছে 3,099 জন। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 38 জন এবং এ পর্যন্ত 1,209 জন। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে আক্রান্তের সংখ্যা অনুযায়ী জোনভিত্তিক তথ্য সংযুক্ত করার কথা জানানো হয়েছে স্বাস্থ্য বুলেটিনে। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবার স্বাস্থ্য বুলেটিনের বিশ্লেষণ। দিনের বুলেটিন ও সর্বশেষ পরিস্থিতি বিশ্লেষণ করে কোভিড চিকিৎসার বেসরকারি হাসপাতাল আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর ডক্টর মোহাম্মদ এহতেশামুল হক করোনা পজিটিভ হওয়ার সাথে সাথে রোগীদের হাসপাতালে না আসার পরামর্শ দিয়েছেন। উপসর্গ কম থাকলে ডাক্তারের পরামর্শে বাসায় থেকে চিকিৎসা নেওয়ার কথা বলছেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। বর্তমান করোনা পরিস্থিতিতে একটা বিশাল সংকট হচ্ছে হাসপাতালে রোগীদেরকে ম্যানেজ করা। আমরা যেটা দেখতে পাচ্ছি, বেশিরভাগ রোগী যখনই রোগ শনাক্ত হচ্ছে অথবা উপসর্গ দেখা দিচ্ছে, তারা ভয়ে ভীত হয়ে হাসপাতালে ভর্তির জন্য চাপ সৃষ্টি করতেছে। এতে করে যে রোগীদের বাসায় চিকিৎসা করা সম্ভব এবং যেখানে শতকরা 80% রোগী বাসায় চিকিৎসা করে সুস্থ হয়ে যায়, তারাও আতঙ্কিত হয়ে হাসপাতালে আসার কারণে হাসপাতালে যাদের চিকিৎসার দরকার তাদের উপরে একটা চাপ সৃষ্টি হচ্ছে। সাধারণত আমরা যারা সিভিয়ার নিউমোনিয়া, ARDS যেটাকে আমরা বলি সিভিয়ার শ্বাসকষ্ট অথবা সেপসিস যেটাকে বলি, এই রোগীগুলো হাসপাতালে আসা খুবই জরুরি এবং এদের জন্য হাসপাতালে বিশেষ করে আমাদের ICU সেবাটা আমাদেরকে খুবই প্রয়োজন হয় এবং এই সব রোগীর চিকিৎসার জন্য অক্সিজেনের প্রচুর চাহিদা আছে। সুতরাং নর্মাল সময়ের থেকে অতিরিক্ত প্রেসারে অক্সিজেন এবং অতিরিক্ত অক্সিজেন সরবরাহ এবং ICUর পর্যাপ্ত ব্যবস্থা করা বর্তমান মুহূর্তে এইসব রোগীর জন্য অনেক বেশি প্রয়োজন। স্বাস্থ্য সুরক্ষা মেনে স্বাভাবিক জীবনযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ নিরাপত্তা বাহিনী SSF এর প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে তিনি বলেন, প্রযুক্তির সঙ্গে সঙ্গে অপরাধের ধরন বদলে যাওয়ায় SSF-কেও অত্যাধুনিক প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। পান্থ রহমানের রিপোর্ট। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ দেশি বিদেশি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় নিয়োজিত বিশেষ নিরাপত্তা বাহিনী SSF এর 34তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ প্রতিবার ঘটা করে উদযাপিত হলেও করোনা প্রাদুর্ভাবে এবারের আয়োজন সংক্ষিপ্ত। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে সেই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সমস্যার সম্মুখীন হতে হয়েছিল, যে জন্য করোনা ভাইরাস বাংলাদেশের অগ্রযাত্রা থামিয়ে দিয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ ডিজিটাল হওয়ায় এই কঠিন সময়েও দেশের মানুষের পাশে থাকার সুযোগ হচ্ছে। করোনা নামে যে একটা ভাইরাস সারা বিশ্বকে আজকে একেবারে
স্থবির করে দিয়েছে। তারপরেও আমরা আমাদের দেশের মানুষের সেবা করতে পারছি, তাদের জন্য কাজ করতে পারছি, তাদের চিকিৎসা সেবা দেওয়া থেকে শুরু করে আর্থিক সহযোগিতা থেকে শুরু করে সব ধরনের সুযোগ আমরা দিতে পারছি, যেহেতু আজকে সত্যি বাংলাদেশ আমরা ডিজিটাল করেছি। এটা আমাদের আনন্দের বিষয়। আর দুঃখের বিষয় হলো যারা প্রতিনিয়ত আমার জন্য কাজ করে আমি তাদের কাছে দিতে পারছি না, আমাকে দূরের থেকে কথা বলতে হচ্ছে। এটা হচ্ছে সবথেকে কষ্টের। প্রযুক্তির সঙ্গে অপরাধের ধরন বদলে যাওয়ায় এসএসএফকে প্রযুক্তি জ্ঞানে সমৃদ্ধ হওয়ার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। ক্রাইমের ধরনটাও বদলে যাচ্ছে, হয়তো আগে এক ধরনের হতো, এখন অন্যভাবে হয়। কাজে প্রতিনিয়ত কিন্তু আমরা এটা দেখতে পাই যে যত প্রযুক্তি ব্যবহার হচ্ছে, সেই প্রযুক্তি যখন ভালো কাজে ব্যবহার হয় আবার মন্দ কাজেও ব্যবহার হয়। সেদিকে লক্ষ্য রেখে আমাদের যারা নিরাপত্তায় আছে তাদেরকেও সেই আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন হতে হবে। কি ধরনের ক্রাইম হচ্ছে সেটা জেনে নিয়ে তার সঙ্গে সেটাকে কিভাবে প্রতিরোধ করতে হবে, তার জন্য যেমন প্রশিক্ষণ প্রয়োজন, প্রশিক্ষণের সাথে সাথে ইকুইপমেন্টসও দরকার। তিনি আবারও দেশের মানুষকে স্বাস্থ্যবিধি মেনে নিজের এবং বাকিদের সুরক্ষিত রাখার আহ্বান জানান। আমি চাই আমাদের মানুষের ভিতরে যেন একটা আস্থা থাকে, বিশ্বাস থাকে। সেই বিশ্বাস আস্থাটা ধরে রাখতে হবে, কারণ আমরা হার মানবো না। মৃত্যু তো হবে, মৃত্যু যে কোনো কারণে হতে পারে, কিন্তু তার জন্য মৃত্যুর ভীতু হয়ে হার মানতে হবে এই ধরনের অদৃশ্য শক্তির কাছে, এটা তো না। সেটা আমাদেরও সেইভাবে প্রচেষ্টা চালাতে হবে। এবং আমি দেশবাসীকে সেটাই বলবো যে স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা নির্দেশনা সেগুলি মেনে চলে নিজের জীবনকে চালাতে হবে, কিন্তু আবার নিজেকে সুরক্ষিত রাখা মানে অপরকেও সুরক্ষিত রাখা, সেটাও মাথায় রাখতে হবে। সেটা যেন সবাই করে। দেশের জন্য কাজ করতে গিয়ে জীবনে বহু বাধা ও ঝুঁকির মধ্যে পড়েছেন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তার নিরাপত্তায় নিয়োজিতরাও সব সময় ঝুঁকির মধ্যে থাকেন। আমরা তোমাদের আন্তরিকতায়, তোমাদের কর্মদক্ষতায় আমরা সত্যি মুগ্ধ। সেই জন্য সবাইকে আন্তরিক আমার ধন্যবাদ জানাচ্ছি এবং তোমরা সুস্থ থাকো। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। হাসপাতালে চিকিৎসা না পেয়ে রোগীর মৃত্যু হলে ফৌজদারি অপরাধে বিচার সহ 11 দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট। আর এই নির্দেশনা যথাযথভাবে পালিত হচ্ছে কিনা সে সম্পর্কে 30 জুনের মধ্যে জানাতে স্বাস্থ্য মন্ত্রণালয়কেও নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, অক্সিজেন সিলিন্ডারের খুচরা মূল্য নির্ধারণ এবং চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া সিলিন্ডারের খুচরা বিক্রি বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবেচনা করতে বলা হয়েছে। মাজহারুল হক মান্নার রিপোর্ট। করোনা পরিস্থিতিতে সরকারি বেসরকারি হাসপাতালে রোগীদের চিকিৎসার বিষয়ে নির্দেশনা চেয়ে কয়েকটি রিট আবেদন করা হয় হাইকোর্টে। গতকাল ওই আবেদনের উপর শুনানি হয়। আমাদের বক্তব্য ছিল সেন্ট্রাল বেড ব্যুরো না হলে এবং প্রাইভেট হসপিটালের সমূহের আইসিইউগুলি অধিগ্রহণ করা না হলে আমাদের রোগীদের রাস্তায় ঘুরতে ঘুরতে মৃত্যুবরণ করতে হবে। ওনারাও বলছে না যে আমাদের সরকারের কোনো রকমের গাফিলতি আছে বা কোনো রকমের আন্তরিকতার অভাব আছে। আমি এতে বলছি যে এই অবস্থাতে অন্যভাবে আরো নির্দেশ দেওয়ার কোনো কারণ নাই, কারণ সরকারকে সরকারের কাজ করতে। 11 দফা নির্দেশনা দিয়ে আদেশ দেন হাইকোর্ট। এতে নন কোভিড রোগীদের চিকিৎসা এবং 50 শয্যার অধিক বেসরকারি হাসপাতাল বা ক্লিনিকে 15 জুন পর্যন্ত কতজন নন কোভিড ও কোভিড রোগীদের চিকিৎসা দেওয়া হয়েছে এই সংক্রান্ত প্রতিবেদন দিতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক যথাযথভাবে পালন করছে কিনা তা ওই হাসপাতালের কর্তৃপক্ষ 15 দিন পর পর প্রতিবেদন দিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে জানাবে। সকল বিভাগীয় শহরে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিক যেন সব ধরনের রোগীদের পরিপূর্ণ চিকিৎসা সেবা দেন তা মনিটরিং করতে বলা হয়। কোনো হাসপাতালে গুরুতর কোনো অসুস্থ রোগীকে চিকিৎসা সেবা প্রদানে অনীহা দেখালে এবং এতে রোগীর মৃত্যু হলে তা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে। কোনো হাসপাতালে আইসিইউর শয্যার কি অবস্থা তার আপডেট প্রতিদিনের বুলেটিন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে হবে। অক্সিজেন সিলিন্ডারের খুচরা মূল্য ও রিফিলিং এর মূল্য নির্ধারণ করে দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন আদালত। চিকিৎসকের ব্যবস্থাপত্র বা রোগীর পরিচয় ছাড়া সিলিন্ডারের খুচরা বিক্রয় বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিবেচনা করতে বলা হয়েছে।
করোনা পরিস্থিতি একটি দুর্যোগ বিবেচনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে গৃহীত কার্যক্রমের পাশাপাশি ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট অনুসারে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কোঅর্ডিনেশন গ্রুপের কার্যক্রমকে সক্রিয় করার বিষয়টি বিবেচনায় নিতে পারে। বেসরকারি হাসপাতালে করোনা রোগীর জন্য আইসিইউর ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে বলেছে আদালত। যেসব নির্দেশনাবলী জারি করেছিল সেগুলি যেন কোনো ব্যত্যয় না ঘটে এবং এর সঙ্গে আরেকটা নির্দেশনা যে পৃথক ব্যবস্থা রাখবেন এবং বলেছিলেন যে যারা যেসব হসপিটাল তাদের নির্দেশনাবলী মানবে না তাদের লাইসেন্স বাতিল সহ শাস্তিমূলক ব্যবস্থা নেবে, সেই ব্যাপারেও দৃষ্টি রাখতে বলেছেন আদালত। কোনো অবহেলাজনিত মৃত্যু ঘটলে সেটাকে ফৌজদারি অপরাধ হিসাবে গণ্য করা হবে। যত কোভিড-19 পেশেন্টরা থাকবেন তাদের যে ট্রিটমেন্ট হবে আইসিইউতে, সেগুলোতে প্রাইভেট হসপিটালগুলো যেন তাদের যে চার্জ সেটিকে সহনীয় মাত্রায় রাখে, কারণ অনেক হসপিটালই অনেক বেশি করে নিচ্ছিল, সেগুলো যেন বন্ধ হয়। তবে করোনা পরিস্থিতিতে ঢাকা শহর লকডাউন করার নির্দেশনা চেয়ে আবেদন সম্পর্কে হাইকোর্ট বলেন সরকার লাল, হলুদ, সবুজ চিহ্নিত করে লকডাউনের প্রক্রিয়া বাস্তবায়ন করছে। এই অবস্থায় লকডাউনের বিষয়ে কোনো আদেশ দেওয়া হবে না। মাজহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। চিরনিদ্রায় শায়িত হয়েছেন সিলেট সিটির সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরান। শেষ ইচ্ছা অনুযায়ী তাকে মা বাবার কবরের পাশে সমাহিত করা হয়েছে। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সোমবার ভোরে তিনি ঢাকা সিএমএইচে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকির পাঠানো তথ্য ভিডিও চিত্রে আক্তার হোসেনের রিপোর্ট। দুদফা জানাজা শেষে সিলেটের মানিকপীর কবরস্থানে দাফন করা হয় সিলেটের গণমানুষের নেতা হিসেবে পরিচিতি পাওয়া সাবেক মেয়র বদরুদ্দিন আহমেদ কামরানকে। এর আগে তার মরদেহ সিলেটে পৌঁছলে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের ঢল নামে মাছিমপুরের বাসভবনে। স্বজন ও নেতাকর্মীদের কান্নায় ভারী হয়ে ওঠে সিলেটের আকাশ। সিলেটবাসীকে সমগ্র বাংলাদেশকে সাগরে ভাসিয়ে চলে দিয়ে গেছে। আমাদের মা বাবা নেই, কোনোদিন মা বাবা নেই, এইটা বুঝতে আমাদের কেঁদেন নাই। উনি আমাদের ভাই ছিলেন না, বাবার সহতুল্য ছিলেন। শেষ শ্রদ্ধা জানাতে হাজির হয় দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী ও নেতাকর্মীরা। তার শূন্যতা কোনোভাবে পূরণ হওয়ার নয় বলে মন্তব্য তাদের। দীর্ঘ 8 বছর তার সাথে দায়িত্ব পালন করেছি। আমি এইটুকুই বলবো, আমি মনে করি আমি আমার একজন রাজনৈতিক অভিভাবককে হারালাম। অত্যন্ত উদার মিষ্টভাষী লোক ছিলেন। আমাদের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেল। রব্বুল আলামিনের কাছে প্রার্থনা আমাদের কামরান ভাই সহ সবের যেন জান্নাতুল ফেরদৌস নসিব শহীদের মর্যাদা পায়। সাবেক মেয়রের মৃত্যুতে 3 দিনের শোক পালন করছে সিলেটবাসী। গতকালকে এর আগে কথা হয়েছে, সকলের কাছে আজকে বিদায় নিয়েছেন। আমি তার সুস্থ পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এত গণমুখী রাজনীতিবিদ আর কেউ ছিলেন না। আক্ষরিক অর্থেই তাকে আমরা জনতার কামরান হিসেবে অবহিত করতে পারি। 1972 সাল থেকে সিলেটের জনপ্রতিনিধি ছিলেন বদরুদ্দিন আহমেদ কামরান। 3 বারের পৌর কাউন্সিলর, 1 বার পৌর মেয়র ও 2 বার মেয়র ছিলেন সিলেটের। পাশাপাশি দলীয় রাজনীতিতেও সক্রিয় ছিলেন তিনি। সিলেট শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের সভাপতি এবং সবশেষ কেন্দ্রীয় কমিটিতে দায়িত্ব পালন করে গেছেন তিনি। আক্তার হোসেন, চ্যানেল আই। নিজেদের ভ্যাকসিন চূড়ান্ত প্রয়োগের পর্যায়ে গেলেই তা বাংলাদেশকে দেবে চীন। বাংলাদেশ সফররত চীনের স্বাস্থ্য প্রতিনিধি দল চ্যানেল আইকে বলেছে সেপ্টেম্বরের শেষ নাগাদ তাদের দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হবে। তখন ভ্যাকসিন সরবরাহের পাশাপাশি আগে পরে করোনা মোকাবেলায় বাংলাদেশকে সব ধরনের সহযোগিতার কথা বলেছে ঢাকায় চীনা দূতাবাস। হাবিবুর রহমানের ভিডিও চিত্রে চকর মালিথার রিপোর্ট। করোনা মোকাবেলায় বাংলাদেশকে পরামর্শ দিতে 8 জুন ঢাকায় আসে চীনের মেডিকেল প্রতিনিধি দল। 10 সদস্যের প্রতিনিধি দলে অভিজ্ঞ ডাক্তার, নার্স ছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ রয়েছেন। এরই মধ্যে ঢাকা এবং নারায়ণগঞ্জের একাধিক কোভিড হাসপাতাল পরিদর্শন করেছেন তারা। মত বিনিময় করেছেন চিকিৎসক এবং স্বাস্থ্য মন্ত্রণালয় সহ সরকারের বিভিন্ন সংস্থার সঙ্গে। চ্যানেল আইয়ের সাথে একান্ত সাক্ষাৎকারে বাংলাদেশে এই কয়দিনের অভিজ্ঞতার কথা বলেছেন চীনা মেডিকেল টিম।
আমরা এখানে তোমাদের সাথে কোভিড-19 নিয়ে আমাদের অভিজ্ঞতা ভাগাভাগি করতে এসেছি। করোনা ভাইরাস মহামারী ছড়িয়ে পড়ার পর চায়না 5টি টেকনিক্যাল পদ্ধতিতে ভ্যাকসিন তৈরির কাজ শুরু করে। এখন ভ্যাকসিনের গবেষণা দ্বিতীয় ক্লিনিক্যাল স্টেজে আছে। আমরা আশা করছি এটি সেপ্টেম্বর অথবা এই বছরের শেষ নাগাদ সাধারণ মানুষের কাছে সুলভ হবে। এই ভ্যাকসিনটি সারা বিশ্বে সহজলভ্য করা হবে, বিশেষ করে আমাদের বন্ধু রাষ্ট্র বাংলাদেশে। করোনার এই মহামারীর মধ্যে নিজেকে সুরক্ষিত রাখা সবচেয়ে বেশি জরুরি। ঘরে থেকে বাইরে বের হলে সুরক্ষিত হয়ে বের হতে হবে, আবার বাইরে থেকে ঘরে ফিরে পরিচ্ছন্ন হয়ে বাড়ির সবার সাথে মিশতে হবে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে টেলিফোন সংলাপের কথা উল্লেখ করে ঢাকায় চীনা দূতাবাস বলছে, দুই নেতা বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে এক নতুন দিগন্তের সূচনা করেছেন। বাংলাদেশ ও চায়নার দীর্ঘদিনের বন্ধুত্বের ইতিহাস রয়েছে। এই মহামারীতে চায়নার অর্থনীতি সবার আগে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু কয়েক মাসের মধ্যেই এই মহামারী নিয়ন্ত্রণে চলে আসে। এসব অভিজ্ঞতা আমরা তোমাদের সাথে ভাগাভাগি করব। আগেই বলেছি, যদি ভ্যাকসিন সফলভাবে উদ্ভাবন এবং প্রয়োগ করা সম্ভব হয়, তাহলে এই ভ্যাকসিনটি সারা বিশ্বে সহজলভ্য করা হবে, বিশেষ করে আমাদের বন্ধুরাষ্ট্র বাংলাদেশে। বাংলাদেশে আরো 7 দিন অবস্থান করে করোনা পরিস্থিতি নিয়ে তাদের অভিজ্ঞতার ভিত্তিতে আরো প্রায়োগিক কিছু পরামর্শ তুলে ধরবে চাইনিজ মেডিকেল টিম। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। এবারে ইনসেপ্টা হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। ডাক্তার মাহবুব চৌধুরী ফয়সাল কাজ করতেন লন্ডনের হমার্টন হাসপাতালে। করোনা পরিস্থিতির অবনতি ঘটলে চিকিৎসকদের সুরক্ষার জন্য প্রথম ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে চিঠি লিখেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী তার ডাকে সাড়াও দেন। অন্যদের সুরক্ষা নিশ্চিতে কাজ করতে গিয়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে জীবন উৎসর্গ করেছেন মাহবুব চৌধুরী ফয়সাল। লন্ডন প্রতিনিধি শাহ এমি হোসেনকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মোরসালিন বাবলা। তিনি ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম স্বাস্থ্যকর্মী যিনি বিলেতের মাটিতে এই কোভিড-19 মহামারীতে প্রাণ হারান। নিজে অসুস্থ হবার আগেই মার্চের প্রথম দিকে তিনি বিলেতের প্রধানমন্ত্রীকে একটি খোলা চিঠি লেখেন। সেই চিঠিতে তিনি এনএইচএস এর সকল স্বাস্থ্যকর্মীর জন্য পিপিই অর্থাৎ পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্টের গুরুত্ব উল্লেখ করে সবার কাছে এটা পৌঁছে দেবার জোর দাবি জানান। সৎ, বিনয়ী, সদালাপী ডাক্তার মাহবুব চৌধুরী ফয়সালের দেশের মানুষের প্রতি ছিল অগাধ ভালোবাসা। পরিবার পরিজন ও বন্ধু বান্ধবকে নিয়ে মেতে থাকতে ভালোবাসতেন তিনি। জীবন আমার এত ভালোবাসি বলে হয়েছে প্রত্যয়, মৃত্যুরেও এমনই ভালোবাসিব নিশ্চয়। ডক্টর ফয়সালের সঙ্গে আমার পরিচয় একজন সংস্কৃতি সেবী হিসেবে, কবিতা প্রেমিক হিসেবে, আবৃত্তি শিল্পী হিসেবে। কাজে এবং কথায় তার নিষ্ঠার কোনো অভাব ছিল না। এই করোনা যুদ্ধে তিনি একজন যোদ্ধা ছিলেন। মৃত্যুর শেষ পর্যন্ত লড়েছেন, কিন্তু একেবারে শেষে গিয়ে হেরে গেছেন। মাহবুব চৌধুরী ফয়সালের স্ত্রী রেহানা আক্তার রানীও একজন চিকিৎসক। তাদের 2 সন্তান ইন্তেশার ও ওয়ারেসা পড়াশোনা করছে। এত কাইন্ড মানুষ ছিল, এত কোরেজিয়াস মানুষ ছিল, এত ব্রেভ মানুষ ছিল, এত কম্প্যাশনেট মানুষ ছিল। অনেকে ওকে ডিসক্রাইব করতে অনেক কঠিন, বিকজ রাইট ওয়ার্ডস গুলো নাই ওর অ্যামেজিংনেস টা ডিসক্রাইব করার জন্য। আমার বাবা চিটাগং এ একটা হসপিটাল খুলেছে, একটা চ্যারিটি হসপিটাল খুলেছে গ্রামের মানুষের জন্য। তারপর আমার বাবা এমনি ইন জেনারেল একটা ডাক্তার হিসেবে কত লাইভস কে টাচ করেছিল, ডাক্তার ছাড়াও অনেক মানুষকে হেল্প করেছিল। করোনা যুদ্ধে এই সম্মুখ সারির যোদ্ধাকে আমরা স্যালুট জানাই। হ্যাটস অফ টু দ্য ফ্রন্টলাইনার্স। মোরসালিন বাবলা, চ্যানেল আই, ঢাকা। গার্ডেন লাইফ ইন্স্যুরেন্স করোনার সর্বশেষ আপডেট। করোনা ভাইরাস পরিস্থিতির সবশেষ আপডেট জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন তারিকুল ইসলাম মাসুম। মাসুম, করোনা পরিস্থিতি নিয়ে আপনার কাছে নতুন কি তথ্য আছে?
ধন্যবাদ। করোনার বিস্তার রোধ এবং পরিস্থিতি উন্নয়নের জন্য রেড জোনে সাধারণ ছুটি ঘোষণা সহ 18 দফা নির্দেশনা দিয়ে সার্বিক কার্যাবলী এবং জনসাধারণের চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন যে এলাকায় যেদিন থেকে রেড জোন ও লকডাউন ঘোষণা করা হবে সেই এলাকায় ওই দিন থেকে সাধারণ ছুটি কার্যকর হবে। এটা পর্যায়ক্রমে হবে। তো 16 তারিখ থেকে যেসব এলাকায় লকডাউন বা রেড জোনে লকডাউন করা হবে এর মধ্যে ঢাকা এবং চট্টগ্রামের বেশ কিছু এলাকা চিহ্নিত করা হয়েছে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের মধ্যে 45টি এলাকা করোনা ভাইরাসের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ বা রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা সিটির উত্তরের আছে 17টি এলাকা। এই এলাকাগুলো হলো গুলশান, বাড্ডা, ক্যান্টনমেন্ট, মহাখালী, তেজগাঁও, রামপুরা, আফতাবনগর, মোহাম্মদপুর, কল্যাণপুর, গুলশান, মগবাজার, এয়ারপোর্ট, বনশ্রী, রাজাবাজার, উত্তরা এবং মিরপুর। ঢাকা সিটি দক্ষিণের 28টি এলাকার মধ্যে আছে যাত্রাবাড়ি, ডেমরা, মুগদা, গেন্ডারিয়া, ধানমন্ডি, জিগাতলা, লালবাগ, আজিমপুর, বাসাবো, শান্তিনগর, পল্টন, কলাবাগান, রমনা, সূত্রাপুর, মালিবাগ, কোতোয়ালি, টিকাটুলি, মিডফোর্ড, শাহজাহানপুর, মতিঝিল, ওয়ারি, খিলগাঁও, পরিবাগ, কদমতলী, সিদ্ধেশ্বরী, লক্ষ্মীবাজার, এলিফ্যান্ট রোড ও সেগুনবাগিচা। চট্টগ্রামের রেড জোনের মধ্যে আছে চট্টগ্রাম বন্দরের 37 এবং 38 নম্বর ওয়ার্ড, পতেঙ্গার 39 নম্বর ওয়ার্ড, পাহাড়তলির 10 নম্বর ওয়ার্ড, কোতোয়ালির 16, 20, 21 এবং 22 নম্বর ওয়ার্ড, খুলশির 14 নম্বর ওয়ার্ড, হালিশহর এলাকার 26 নম্বর ওয়ার্ড। 16 জুন রাত থেকেই চট্টগ্রাম মহানগরে লকডাউন কর্মসূচি শুরু করবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন। প্রথম দফায় এই 10টি ওয়ার্ডে লকডাউন ঘোষণা করা হয়েছে চট্টগ্রামে। বৈশ্বিক মহামারী করোনার কারণে শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান চলমান ছুটি আগামী 6 আগস্ট 2020 পর্যন্ত বাড়ানো হয়েছে। আমাদের কাছে বিভিন্ন জেলা থেকে করোনা সংক্রান্ত বেশ কিছু তথ্য এসেছে। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে 24 ঘন্টায় করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন 5 জন। এদের মধ্যে 2 জন আইসিইউতে এবং অন্য 3 জন আইসোলেশনে মারা যান। পাবনায় করোনা উপসর্গ নিয়ে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক পাবনা শাখার কর্মকর্তা উৎপল সরকার মারা গেছেন। এ নিয়ে করোনা উপসর্গ নিয়ে পাবনায় 5 জন সহ মোট মারা গেছেন 14 জন। নতুন আরো 19 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন পাবনায়। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 203 জন। গোপালগঞ্জে 250 শয্যা হাসপাতালের 2 জন চিকিৎসক সহ করোনায় নতুন করে আরো 14 জন আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 379 জন। বরগুনায় নতুন আরো 6 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে বামনার খোলপটুয়ার বাড়ির ছুটিতে বাড়িতে আসা একজন সেনা সদস্য আছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 137 জন। পটুয়াখালীর বাউফলের চিকিৎসক করোনায় আক্রান্ত হয় 2টি ক্লিনিক লকডাউন করা হয়েছে। পটুয়াখালীতে নতুন কোনো করোনা রোগী আজ শনাক্ত হয়নি। পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় করোনা উপসর্গ নিয়ে 2 জনের মৃত্যু হয়েছে। একজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন গুচ্ছগ্রাম আশ্রয়ের বাসিন্দা সবজি বিক্রেতা বারেক হাওলাদার। ভান্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন গৌতম নামে একজন পান ব্যবসায়ী। এ নিয়ে ভান্ডারিয়ায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন 6 জন। রংপুর মেডিকেল কলেজের পরীক্ষায় আজকে 31 জন করোনা শনাক্ত হয়েছেন। 3 জন পুলিশ, একজন নার্স, একজন স্বাস্থ্যকর্মী সহ রংপুরের 20 জন। রংপুর জেলায় মোট আক্রান্ত শনাক্ত 689 জন। গাইবান্ধায় 6 জন, লালমনিরহাটের 3 জন এবং কুড়িগ্রামে 2 জন নতুন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জয়পুরহাটে 7 জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। জেলায় মোট আক্রান্ত শনাক্ত 239 জন। মোট সুস্থ হয়েছেন 124 জন। আন্তর্জাতিক অঙ্গনের দিকে দৃষ্টি দিলে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী সারা বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন 80,50,377 জন। মোট সুস্থ হয়েছেন 41,55,506 জন। মারা গেছেন 4,36,710 জন। আক্রান্ত রোগীর সংখ্যা বিবেচনায় তালিকায় 21,70,156 জন নিয়ে প্রথমে আছে যুক্তরাষ্ট্র। 2 নম্বরে আছে ব্রাজিল। তাদের আক্রান্ত সংখ্যা 8,59,956 জন। এরপরে 3 নম্বরে আছে রাশিয়া, 4 ভারত, 5 যুক্তরাজ্য, 6 স্পেন, 7 ইতালি, 8 পেরু, 9 ইরান, 10 জার্মানি। ওয়ার্ল্ডোমিটারে আক্রান্তের তালিকায় চীনকে পেছনে ফেলে 2 দিন আগেই 19 নম্বর থেকে 18 নম্বরে উঠেছে বাংলাদেশ। আক্রান্তের সংখ্যা 90,619 জন আর 99,070 জন আক্রান্ত নিয়ে 17 নম্বরে অবস্থান করছে কানাডা। পাবলি অবশ্য এই ছিল করোনা সংক্রান্ত সর্বশেষ আপডেট। আমার কাছে নতুন কোনো তথ্য থাকলে আপনার মাধ্যমে জানিয়ে দেব। ধন্যবাদ মাসুম আপনাকে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনাকালীন সময়ে কৃষি খাত যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য কাজ করছে সরকার। কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি খাতে উৎপাদন বাড়ানোর তাগিদও দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ নামের বদ্বীপ রক্ষায়, সুন্দরবনকে টিকিয়ে রাখা সহ পরিবেশের ভারসাম্য ধরে রাখতে দেশের প্রতিটি মানুষকে গাছ লাগানোর আহ্বান জানান সরকার প্রধান। পান্থ রহমানের রিপোর্ট। আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাসে দেশ জুড়ে বাংলাদেশ কৃষক লীগের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দিক নির্দেশনামূলক বক্তব্যের শুরুতেই করোনা সংকটে বিপদগ্রস্ত কৃষকের ধান কেটে দেয় কৃষক লীগ সহ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ধন্যবাদ দেন সরকার প্রধান। এবার যে ঘূর্ণিঝড় আমফান এসেছিল, সময়মতো যদি ধানটা না তুলতাম আমাদের কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারত। কিন্তু এই যে সকলে মিলে আপনারা যে ধান তুলে দেন কৃষকের কাছে এবং ধান কাটাটা, এটা একটা উৎসবের মতো পরিণত হয়ে গেছিল বাংলাদেশে। সেজন্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। যে কোনো কাজ মানুষের জন্য, এটাই মাথায় রাখতে হবে। আধুনিক বিজ্ঞানসম্মত উন্নত একটা প্রযুক্তি ব্যবহার এই ধরনের ব্যবস্থার জন্য আমরা নিতে পারি। তার ফলে আমাদের উৎপাদন বৃদ্ধি পাবে, আর আমাদের দেশে আর কোনদিন কখনো খাবারের জন্য মানুষের কাছে হাত পাততে না হয় বা দেশের মানুষ যেন খাদ্য অভাবে কষ্ট না পায়। মানে এই খাতটা যাতে কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে আমরা বিশেষ দৃষ্টি দিচ্ছি। করোনার কারণে মুজিব বর্ষের আয়োজন না থাকলেও কম করে 1 কোটি গাছ লাগানোর ঘোষণা দেন প্রধানমন্ত্রী। মুজিব বর্ষে আমরা সকলে মিলে বৃক্ষরোপণ করে আমাদের এই দেশকে রক্ষা করি, দেশের পরিবেশ রক্ষা করি, আর মানুষের খাদ্য নিরাপত্তা আমরা নিশ্চিত করি। এই কথা বলি এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বৃক্ষরোপণ কর্মসূচি 1427 বাংলা শুভ উদ্বোধন ঘোষণা করছি। আমাদের মূল দল আওয়ামী লীগের সাথে সাথে সকল সহযোগী সংগঠন, প্রত্যেক সংগঠনের প্রতিটি সদস্য 3টি করে গাছ লাগাবে। পরিবেশের ভারসাম্য রক্ষায় দেশের মানুষকে একটি করে ফলজ, বনজ এবং ঔষধি গাছ লাগানোর আহ্বান জানান শেখ হাসিনা। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। করোনা ভাইরাসের উৎপত্তি স্থল চীনে আবারও ক্লাস্টার সংক্রমণ শুরু হওয়ায় রাজধানী বেইজিং সহ কয়েকটি শহরে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। একদিনে প্রায় 1.25 লাখ মানুষের করোনা পরীক্ষা করেছে কর্তৃপক্ষ। ইউরোপিয়ান কমিশনের পরামর্শ মেনে ইউর বেশিরভাগ দেশ আজ থেকে তাদের সীমান্ত খুলে দিয়েছে। ইতালি সহ কয়েকটি দেশে আগে থেকে সীমান্ত খুলে দিলেও এবার তাদের সঙ্গে যোগ হয়েছে ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, সুইজারল্যান্ড ও জার্মানি সহ অনেক দেশ। করোনা মহামারীতে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় 50,000-এরও বেশি শিশুর মৃত্যু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেক দাবি করেছে তাদের তৈরি করা ভ্যাকসিন নিরাপদ এবং পরীক্ষামূলক প্রয়োগে 90% ইতিবাচক ফল পাওয়া গেছে। সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদ। করোনা পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্য নিয়ে চ্যানেল আইয়ের ধারাবাহিক পরামর্শে আজ থাকছে করোনা পজিটিভ হওয়ার পর রোগীকে মানসিকভাবে শক্ত রাখার পাশাপাশি রাষ্ট্র এবং সমাজের দায়িত্ব প্রসঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এডুকেশনাল সাইকোলজিস্ট অ্যান্ড সাইকোথেরাপিস্ট সাবরিনা মাহমুদ। করোনাক্রান্ত ব্যক্তি যখন ভীত আতঙ্কগ্রস্ত হচ্ছেন তখন তিনি তার এই আবেগীয় অনুভূতিগুলোকে মেনে নিয়ে যৌক্তিকভাবে চিন্তা করে মানসিক স্থিরতা আনার জন্য নিজেকে বলতে পারেন, হ্যাঁ আমি করোনাক্রান্ত এবং এর ফলে আমার যে আবেগীয় অনুভূতিগুলো হচ্ছে সেগুলো স্বাভাবিক এবং আমি পুনরায় সুস্থ হবার জন্য যে প্রয়োজনীয় পদক্ষেপ সেগুলো গ্রহণ করব। যেমন তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবনের পাশাপাশি সুষম খাবার
পর্যাপ্ত ঘুম, শারীরিক ব্যায়াম, ব্রিদিং এক্সারসাইজ, মাইন্ডফুলনেস এক্সারসাইজ করতে পারেন। পরিবারের এই মুহূর্তে তার প্রতি সহমর্মী হতে হবে। একজন করোনাক্রান্ত ব্যক্তির যা যা জিনিস প্রয়োজন সেগুলো পরিবার, আত্মীয়স্বজন হিসেবে সেই দায়িত্বগুলো আমাদের পালন করতে হবে। রাষ্ট্রের উদ্দেশ্যে বলবো, রাষ্ট্রের দায়িত্ব হবে করোনাক্রান্ত ব্যক্তির মধ্যে সেই আস্থাটা তৈরি করা, যাতে সে বুঝতে পারে রাষ্ট্র আমার প্রতি সহমর্মী, আমার পাশে আছেন। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স অর্থনীতি সংবাদ। প্রস্তাবিত বাজেটে টাকার অঙ্কে আয় কি হবে বা প্রবৃদ্ধি কতটুকু অর্জিত হবে সে বিষয়ে হিসেব নিকেশ নয়, বরং জীবন ও জীবিকার মধ্যে সমন্বয় করার দিকে মনোযোগ দেওয়ার পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন সমন্বয়। একই সাথে কোভিড-19 মোকাবেলায় বাজেটে বরাদ্দ রাখা 10,000 কোটি টাকা ব্যয়ের বেসরকারি খাতের হাসপাতালগুলোকে যুক্ত করার আহ্বান তাদের। আলোচকরা বলেন, করোনার এই সংকটে দেশে 33%-এরও বেশি মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে এসেছে। কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। আলোচনায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর আতিউর রহমান বলেন, বর্তমান পরিস্থিতিতে 5,68,000 কোটি টাকার বাজেট বাস্তবায়নই সামনে সরকারের বড় চ্যালেঞ্জ। রাষ্ট্র কোত্থেকে আসে? রাষ্ট্র আসে যদি আমি অনুভব করি যে আজকে যে বিপদের মধ্যে আছে মানুষ, আমিও তার বিপদের অংশ। আমি একটা কম্প্যাশনেট লিডারশিপ, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত কম্প্যাশনেট। তিনি মানুষের দুঃখের কথা বোঝেন এবং বিভিন্ন সময় আলাপ করেন, এবং তিনি যে সাহস দেখাচ্ছেন, তিনি যে নেতৃত্বটা দিচ্ছেন, একেবারে সেনা অধ্যক্ষের মতো তিনি নেতৃত্ব দিচ্ছেন সামনে দাঁড়িয়ে। সেই জায়গাটাতে তিনি একটা সুর বেঁধে দিচ্ছেন, কিন্তু অর্কেস্ট্রাটা কি বাজছে, তার পরের ধারা যে স্তরগুলো আছে তারা কি তার সুরটাকে সেইভাবে ধরতে পারছেন, ধরে কি সেটাকে আবার বাজাতে পারছেন? আমরা সেরকম একটা সুর চাই, যেটা যিনি উপর থেকে যিনি যে সুরটা বেঁধে দিচ্ছেন সেটা যেন বাস্তবায়ন করে আমরা দেখাতে পারি, তাহলেই আমাদের এই ভরসার পরিবেশ তৈরি হবে। পূবালী ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। ভোলায় মেঘনায় জেলেদের জালে মিলছে না ইলিশ, অনেককেই ফিরতে হচ্ছে খালি হাতে। নদীতে হঠাৎ করে ইলিশ সংকট দেখা দেয় অভাব, অনটন আর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন জেলেরা। ভোলা থেকে হারুনুর রশিদের তথ্য ও ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। মেঘনা নদীতে ইলিশ শিকার করে জীবিকা চলে ভোলার 2 লক্ষাধিক জেলের। গত কয়েকদিন থেকে হঠাৎ করেই মাছের দেখা পাচ্ছেন না জেলেরা। সারাদিন জাল বেয়ে মিলছে না কাঙ্ক্ষিত পরিমাণ ইলিশ। কিছুদিন আগে মোটামুটি মাছ পড়ছে, অনদেন কোনো মাছ নাই, জেলেতে খুব কষ্ট মধ্যে আছে। নদীতে মাছ নাই, আমাদের চলতে এখন পুজো দেয়। 2200 টাকার মাছ বেচছি আমরা, 8জন মানুষ 1 টাকা করে ভাগে পাই না। কোনো মাছ টাছ নাই, আমরা মনে করেন যে আরো এই পরিজন আরো কষ্টতে জীবন যাপন করি। ইলিশের সরবরাহ কম থাকায় আড়তগুলো জমে উঠছে না, এতে লোকসান গুনতে হচ্ছে জেলে ও মৎস্যজীবীদের। যে সময় অ্যাভেলেবেল মাছ পাওয়া যায় তার থেকে 70 থেকে 80 লক্ষ টাকার মাছ বিক্রি হয়, এখন বর্তমানে 2 থেকে 3 লাখ টাকার মাছ বিক্রি করা টোটাল ঘাটে যথেষ্ট সমস্যা, যেহেতু নদীতে মাছ নেই। এমন মাছ নদীতে নাই, আরো করোনা ভাইরাসের কারণে খুব আমরা যারা ব্যবসা করি খুব দুর্ভাগ্যের মধ্যে আছি। আরোদ্দার টাকা পয়সা পাইব তাগরও দিতাম পারি না, তারা চাপ সৃষ্টি করে। তবে খুব শিগগিরই নদীতে ইলিশ মিলবে, আশা মৎস্য বিভাগে। আমরা আশা করছি যে অতি অল্প সময়ের মধ্যেই, অল্প দিনের মধ্যেই নদীতে প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পাবে, কারণ উজানে বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পাবে। যখন এটা বৃদ্ধি পাবে তার ফলে হচ্ছে মোহনার যে ডুবোচর আছে এই ডুবোচরটাও কিছুটা হলে বিলীন হবে এবং নদীর নাব্যতা সৃষ্টি হবে, যার কারণে সাগর থেকে ইলিশ মাছগুলো উজানের দিকে ওঠা শুরু করবে এবং তখন জেলেরা প্রচুর পরিমাণে ইলিশ মাছ পাবে। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। রাজধানীর চারপাশে নদীর পাড়ে বৃক্ষরোপণ করা হচ্ছে। বৃক্ষরোপণের পাশাপাশি নদী দূষণ ও দখলের বিরুদ্ধে সচেতনতামূলক প্রচার চলছে। গাছের পরিচর্যায় স্থানীয়দের সম্পৃক্ত করা হয়েছে। শমিক আহমেদের রিপোর্ট। দখল দূষণের কবলে থাকা রাজধানীর চারপাশের নদীগুলোর 2 পারে
লাগানো হচ্ছে ফলদ ও বনজ গাছ। রাজধানীর কামরাঙ্গীচরের মুসলিমবাগ টাওয়ার ঘাটি এলাকায় বুড়িগঙ্গার পাড় থেকে শুরু হলো সবুজায়নের এই কর্মসূচি। নদীপাড়ের মানুষদের কাছে নদী সুরক্ষার গুরুত্ব তুলে ধরে প্রচার চালাচ্ছে নদী সুরক্ষায় কাজ করা সংগঠন নোঙর বাংলাদেশ। নদী সুরক্ষা দেওয়ার জন্য নদীর পাশে এসে দাঁড়ানো। আজকে আমরা এখানে এসেছি এই নদীর পাড়ে আমরা কিছু বৃক্ষ রোপণ করব এবং নদীর পাড়ে যে আবর্জনা সেগুলোকে আমরা পরিচ্ছন্ন করব এবং আমরা এলাকার মানুষদেরকে সচেতন করব যে তারা যেন তাদের নদীটিকে দেখে রাখে, তারা যেন তাদের নদীটিকে ময়লা না ফেলে, দখল না করে, দূষণ না করে। বুড়িগঙ্গার পাড়ে বৃক্ষরোপণ ও দেখভালের জন্য দক্ষিণ সিটি কর্পোরেশনের সহযোগিতা চেয়েছে সেখানকার জনপ্রতিনিধি। বর্ষাকাল আইলে আমরা ওই বৃক্ষরোপণ কর্মসূচিটা হাতে নেই, এর পরবর্তীতে এটা থাকে না দেখভাল করার জন্য। আশা রাখি আজকের যে আমাদের বৃক্ষরোপণ এই নোঙরের মাধ্যমে এটা চলমান এবং আমরা আমাদের মাননীয় মেয়র মহোদয়ের কাছে আমাদের একটা দাবি থাকবে যে ঢাকা বুড়িগঙ্গার পাশে যে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি দেখভালের জন্য কিছু লোকবল নিয়োগ করার জন্য। পরিবেশ সংরক্ষণে নদীপাড়ের অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়েছে দক্ষিণ সিটি কর্পোরেশন। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে আজ দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 5 পয়েন্ট কমে ৩,৯৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানি শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। হাতবদল হয়েছে 262টি কোম্পানির 61 কোটি 54 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 7 কোটি 66 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 7টির, কমেছে 34টির এবং অপরিবর্তিত রয়েছে 221টি কোম্পানির শেয়ারের দাম। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতির পর জানিয়ে ফিরব। সারা দেশে বাড়ছে করোনা আক্রান্ত শনাক্ত ও মৃতের সংখ্যা। সংক্রমণ কমাতে বেশ কয়েকটি জেলায় জোন ভিত্তিক লকডাউন। যে সৌন্দর্য সুরক্ষাও দেয় তা থেকে দূরে থাকা নতুন লাক্স জীবাণু দূর করতে সাহায্য করে আর 7টি সৌন্দর্য উপাদানের সাথে আমার ত্বকে আনে মখমলে গ্লো। লাক্স